বিনা প্রতিদ্বন্দ্বিতা দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজই প্রজ্ঞাপন জারি। উন্নত দেশের জন্য স্মার্ট জনগোষ্ঠী গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। আরও আধুনিকায়ন হচ্ছে কোস্টগার্ড। এবং তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ছাড়ালো 34,000, মৃতের সংখ্যা দ্বিগুণ হওয়ার শঙ্কা জাতিসংঘ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজের দর্শক। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় এবং মনোনয়নপত্র বাছাই শেষে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 24 এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিকভাবে আগামী 23 এপ্রিল মনোনয়নপত্র দাখিলের তারিখ 12 ফেব্রুয়ারি 2023 তারিখ সকাল 10 ঘটিকা থেকে অপরাহ্ন 4 ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়নপত্র বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সনের 27 নং আইন এর ধারা 7 অনুসারে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন পিতা মরহুম শরফুদ্দিন আনসারীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজকেই প্রজ্ঞাপন আমরা পাঠিয়ে দেব। স্বাধীন বাংলার ইতিহাসে আরেক উজ্জ্বল নক্ষত্র নবনির্বাচিত দেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। বর্ণাঢ্য জীবনে দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গেছেন বঙ্গবন্ধুর এই আদর্শের সৈনিক। জীবনের শেষ প্রান্তে এসে চেয়েছিলেন সংসদ সদস্য হয়ে দেশের জন্য কাজ করতে, তবে বঙ্গবন্ধু কন্যা তাকে আদিষ্ট করলেন দেশের সর্বোচ্চ আসনে। দেশের 22তম রাষ্ট্রপতির বর্ণাঢ্য জীবন নিয়ে দেখুন বিপুল দেব রায়ের প্রতিবেদন। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে সন্তানের জনক। স্ত্রী অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বিপুল দেব রায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 75-এর পর কোনো সরকার কোস্টগার্ডের জন্য কিছুই করেনি। একমাত্র আওয়ামী লীগের উদ্যোগে দেশে এই বাহিনী সৃষ্টি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে কোস্টগার্ড দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এই বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। আজ কোস্টগার্ডের 28তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল দেব রায়ের আরও একটি রিপোর্ট। বাংলাদেশ কোস্টগার্ড এর 28তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও পদক প্রদান উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠান। পরে কোস্টগার্ডের নানা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সামনে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই সময় প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমাদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার জন্য একটা সুশৃঙ্খল বাহিনীর খুব প্রয়োজন ছিল। আমরা সেটা করতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের কোস্টগার্ডকে। অত্যন্ত দক্ষতার সাথে আপনারা সেই কাজ সম্পন্ন করে যাচ্ছেন এবং আমাদের সমুদ্র সীমা বা আমাদের মৎস্য আহরণ থেকে শুরু করে সব ক্ষেত্রেই আপনাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। আওয়ামী লীগের উদ্যোগেই দেশে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছে বলে জানান সরকার প্রধান। সরকারি দল বিএনপি যে আমাদের উপস্থিতি তখন কম ছিল, ডিভিশন ভোটে আমরা জয়লাভ করি। আমাদের সিদ্ধান্ত প্রস্তাব পার্লামেন্টে গৃহীত হয়। কোস্টাল বেল্টের নিরাপত্তা বিধানের জন্য এই কোস্টগার্ড নির্মাণ এর সিদ্ধান্তটা
বিরোধী দলের থেকেই কিন্তু আমরা পার্লামেন্টে পাশ করতে সক্ষম হই। শেখ হাসিনা আরও বলেন, আরও আধুনিকায়নে এই বাহিনীকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে তার সরকার। সুনীল অর্থনীতি সমুদ্র নিরাপত্তা প্রদানের জন্য এই বাহিনী আধুনিকায়ন রূপকল্প 2023 বা 2041 অনুযায়ী আমাদের সরকার কর্তৃক জাহাজ, সরঞ্জামাদি ও জনবল বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীকে জাতীয় স্লোগান ও রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন কোস্টগার্ডের সদস্যরা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রথমবারের মতো দুদিনের সফরে কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। পরদিন সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে প্রাধান্য পেতে পারে আঞ্চলিক ও সামরিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, যোগাযোগ, রাষ্ট্রীয় ঋণ, রোহিঙ্গা সংকটের সমাধান, পানি ও বাণিজ্য সহ নানা বিষয়। সম্প্রতি আলোচনায় থাকা আদানির কাছ থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার বিষয়টি আলোচনায় থাকছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, আলোচনা নির্ভর করছে ভারত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপর। বিনয় মোহন কোয়াত্রা পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি তার প্রথম ঢাকা সফর। রামগঞ্জে মুক্তিযুদ্ধের সময়কার রাজাকারের মতো আচরণ করছে আওয়ামী লীগ, শান্তি কমিটির মতো সন্ত্রাস সৃষ্টি করছে দলটি, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালে প্রিন্স। দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি এ সময় আরও বলেন, পদযাত্রা কর্মসূচি ঘিরে ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো এবং দমন পীড়ন চালাচ্ছে সরকার। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও বিভিন্ন স্থানে ৪৫টি গায়াবী মামলা এবং ৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শহর গ্রামে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ও হয়রানি করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে। কর্মসূচি পালন না করতে গ্রামগঞ্জের নেতাকর্মীদের হুমকি প্রদান করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সাথে থেকে বিএনপি কর্মীদের বাড়ি চিনিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের সময়কালীন রাজাকারের ভূমিকা তারা পালন করে। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে, এশিয়ান টেলিভিশনের ডিএমডি অপারেশনস সাজ্জাদ রশিদ পারভেজের রোগ মুক্তি ও দ্রুত সুস্থতার জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বিস্তারিত রকিব বারিকের রিপোর্ট। এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে ডিএমডি অপারেশন সাজ্জাদ রশিদ পারভেজের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু সৈনিক লীগ। মোনাজাতে অংশ নিয়ে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আমি দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার ছেলে, তোমার মাল, তোমার জান তুমি রক্ষা করবা। শুধু আমার ছেলের জন্য না, আজকে আমি চাই বঙ্গবন্ধুর জন্য দোয়া করব। সে 15 আগস্টে ঘাতকরা তাকে পুরাপুর সহ হত্যা করেছে। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ওদিন যারা হত্যা হয়েছে তাদের তুমি আল্লাহ ব্যস্ত নসিব করো। 15 আগস্টে যারা এই কাজ করছে তাদের বিচার তুমি করো। মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন সৈনিক লীগের নেতৃবৃন্দ ও এশিয়ান টেলিভিশনের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। আল্লাহ গো, সে তার সন্তানের জন্য চোখের পানি ফেলে কাঁদে, এই দোয়া কবুল না হয়ে পারে না। আল্লাহ বাবার দোয়ার ওসিলা, তার বাবার বন্ধু বান্ধবের ওসিলা, আমাদের ওসিলা, আলেম ওলামাদের ওসিলা, যার হাত পছন্দ করো সেই ওসিলা, আল্লাহ পারভেজকে সুস্থ করে তার নেক হায়াত অনেক লম্বা করে দাও আল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এশিয়ান টেলিভিশনের ডিএমডি অপারেশন সাজ্জাদ রশিদ পারভেজ। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। তিনি বলেন, বঙ্গবন্ধুর কারণে এই দেশ স্বাধীন হয়েছে, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান হারুনুর রশিদ। ঢাকা 5 আসনে যাত্রাবাড়িতে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব।
ঢাকা-৫ আসনের ড্যামরা ও যাত্রাবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এরই ধারাবাহিকতায় নিম্নবিত্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি নিজ এলাকায় এই কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। করোনাকালীন সময়েও বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এশিয়ান টেলিভিশনের পরিচালক ফয়সাল রশিদ জানান, আর্ত মানবতার সেবায় সবসময় কাজ করে যাচ্ছে এশিয়ান পরিবার। আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা আরো সহযোগিতা করার জন্য যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রাণ চেষ্টা রাখবো। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। নৌকামাখা ভোট দিয়ে আগামী নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যাত্রা করতে হবে, নাহলে আমাদের যে শান্তি আছি সেই শান্তিতে দূরের কথা, অশান্তি হয়ে এই দেশকে আবার পাকিস্তানের রাজাকারের হাতে তারা তোলবার জন্য চেষ্টা করবে। গরিব ও দুস্থ মানুষের পাশাপাশি ঢাকা-৫ আসনের জনগণের পাশে থেকে সব সময় কাজ করে যেতে চান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এই ঢাকা-৫-এর জন্য আমার জীবন উৎসর্গ করে দিব এবং যতটুকু জানে প্রাণে খাট আমি এলাকার লোকের জন্য কাজ করব। আমার ঢাকা-৫ আমার জন্মভূমি, ঢাকা-৫ আবার নয়নের মণি। আমি ঢাকা-৫-এর প্রত্যেকটা মানুষে আমার মনে হয় যে আমার রক্তের সাথে সম্পর্ক আছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মশার উৎপাত থেকে রাজধানীবাসীকে রক্ষা করতে এতদিন যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল তা ভুল ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে আজ এক প্রেস ব্রিফিংয়ে মেয়র এই কথা বলেন। ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়র আরও বলেন, সঠিক পদ্ধতিতে মশা নিধনে যেতে সময় লাগবে। এখন যদি বর্তমান পদ্ধতি বন্ধ করে দেয়া হয় তবে মশার উৎপাত আরও বাড়বে। তাই আপাতত মশা নিধন কার্যক্রম বন্ধ হচ্ছে না বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সরকার এরকম ভাবে আমাদের সহযোগিতা করে যাবে, তার কারণ যুক্তরাষ্ট্র সরকার এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অনেক গভীর এবং আমি বিশ্বাস করি এই সহযোগিতার মাধ্যমে আরো গভীর হবে। ধন্যবাদ। আমি এসে বলছিলাম আমি ওয়েলফেয়ার সেন্টার করব অ্যানিম্যাল, আমি এসে বলেছি মশা নিয়ে আমি কাজ করব, এবং আমরা যখন মিটিংগুলো করব ডেফিনেটলি আমি মনে করি আজকে আমি যত জায়গায় যাই আমার সাংবাদিক ভাই বোনরা থেকে নাই, হয় একজন নেই নলে দুইজন নেই, কারণ আমরা যখন নিব আমার দেখতে হবে যে এগুলা কিন্তু এবং সারা বাংলার খবর, জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন আরও 1 জন। সকাল 11টার দিকে ক্ষেতলাল এলাকার মালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জয়পুরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক ক্ষেতলাল এলাকার মালিপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা 5 যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও 1 জন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সিএনজি ট্রাক মুখোমুখি হয়ে সকল যাত্রী মারা গেছে। জয়পুরহাট থেকেও আপনি এমন ট্রাক আসতেছে, আসার পর সিএনজিটা ঢুকাই দিছে মাঝখানে চিপা। বিআরডিপি স্টাফ একজন সিএনজি ড্রাইভার আর একজন কাপড় ব্যবসায়ী মহিলা। 6 জন যাত্রী ছিল সিএনজির, 2 জন স্পট ডেথ হয়েছে আর বাকি 4 জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়েছে। 3 জন নিহত হয়েছে, একজন আশঙ্কাজনক অবস্থায় আছে। মোট 5 জন নিহত, 1 জন আহত। গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে টেক্সটাইল কারখানার মালিক ও
স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে 4 জন ভুক্তভোগী। স্থানীয় একটি অফিসে এই সংবাদ সম্মেলন করেন মোশাররফ হোসেন, কামাল হোসেন, শামসুল আলম ও সেলিম আহমেদ। এ সময় তারা জানান, গত মাসে টেক্সটাইল কারখানায় কয়েকজন স্থানীয় যুবলীগ নেতা সানোয়ার হোসেন 45% জমি প্রাচীর নির্মাণ করে আটকে দেয়। প্রতিবাদ করলে তাদেরকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও শ্রীপুর থানায় অবগত করলেও কোনো প্রতিকার পায়নি বলে জানান ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা প্রদান করে যুবলীগ নেতা সানোয়ার হোসেন। দর্শক, নিউজ শেষ করব সাভারের জারবেরা ফুলের খবর দিয়ে। সাভারের বিরুলিয়ায় এখন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী প্রজাতির বিদেশি জারবেরা ফুলের বাণিজ্যিক চাষ। করোনার সময়ে চাহিদা কম থাকলেও এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় জার্মানির এই ফুলের ফলন ভালো হয়েছে। তাই পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবসকে ঘিরেই লাভের আশায় স্বপ্ন বুনছেন এখন ফুল চাষিরা। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শারমিন জাহান ম্যারি। পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছর ফেব্রুয়ারিতে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। চাহিদা মতো ফুলের যোগান দিতে এখন বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সাভারের চাষিরা। সাভারের বিরুলিয়া ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামে এবছর বাণিজ্যিকভাবে চাষ হয়েছে জার্মানির জারবেরা ফুল। বাগান মালিক ও ফুল চাষিরা জানান, প্রতি মাসে বাগান থেকে 4-5 বার ফুল সংগ্রহের পর বাজারজাত হয়। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবসকে ঘিরে ফুলের ভালো দাম পাওয়ার আশা ফুল চাষিদের। আমাকে একটা আশা ছিল যে আমরা লিলিয়াম বুনবো। লিলিয়ামের বাপ কিনবার গেলে লাগে একটা বর্তমান 1-1.5 টাকা, আর সরকারি বায়ু যে গিয়ে দিছিল তাতে পার পিস পড়েছিল 80 টাকা। গেছে আবার 2-3 দিছিল। জারবেরা ফুল এত জনপ্রিয়তা ছিল, আপনার মনে করেন যে ফুলের দাম জিজ্ঞেস করতো না, ফুল এসে বলতো যে ফুল দাও। জারবেরা ফুল আগে অনেক দাম ছিল, এখন করোনাকালীন থেকে জারবেরা ফুলের দাম খুব বেশি পাচ্ছি না আমরা। 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি বা সামনে 26 মার্চ, মানে এই 3টে অনুষ্ঠান সামনে রেখে আমরা আশাবাদী। ফুল চাষিদের প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সুবিধা দিয়ে আবাদ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। একটা জারবেরা বাগান থেকে প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত ফুল সংগ্রহ করা যায়, 15 বছর পর্যন্ত ফুল সংগ্রহ করা যায়। সেদিক থেকে দেখা যায় জারবেরা ফুল চাষাবাদ করে কৃষকরা খুব লাভবান হয় এবং এবছর কৃষকরা জারবেরার ভালো দাম পাচ্ছে এবং প্রচুর লাভবান হচ্ছে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে সাভারে প্রায় 280 হেক্টর জমিতে গোলাপ, গাঁথা ও জারবেরা সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাণিজ্যিক চাষ হচ্ছে। শারমিন জাহান মেরি, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব আরও একবার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজই প্রজ্ঞাপন জারি। উন্নত দেশের জন্য স্মার্ট জনগোষ্ঠী গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। আরও আধুনিকায়ন হচ্ছে কোস্টগার্ড। এবং তুরস্ক সিরিয়ায় প্রাণহানি ছাড়ালো 34,000, মৃতের সংখ্যা দ্বিগুণ হওয়ার শঙ্কা জাতিসংঘের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।